আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের মতোই আল-হেরা হাসপাতালের মাম স্টুডিওতে আজকে ফিরে আসলাম। আজকে আমাদের অতিথি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের স্কিন বিডির একজন কিংবদন্তি প্রফেসর, আল-হেরা হাসপাতালের একজন নিয়মিত কনসালটেন্ট জনাব ডাক্তার নাজমুল হক সরকার। স্যারকে আমাদের স্টুডিওতে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্যার শত ব্যস্ততার মাঝেও রোগী দেখার মাঝখানে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম ডাক্তার মোহাম্মদ নাজমুল হক সরকার। আমি একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আমি কাজ করছি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ উত্তরা, ঢাকায় এবং নিয়মিত প্র্যাকটিস করছি আল-হেরা হাসপাতাল মহনায়। প্রতি শুক্রবারে আমি রোগী দেখছি এখানে। স্যার আপনি তো আ আ এমবিবিএস সম্পন্ন করে স্কিন বিডির উপর আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন। দীর্ঘদিন যাবৎ আ আপনি এই পেশায় আপনার অভিজ্ঞতা নিয়ে রোগী দেখে যাচ্ছেন। আপনার চিকিৎসা জীবনের ১ম দিকের একটি অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছি। আ চিকিৎসা জী চিকিৎসা জীবনের ১ম দিকে আসলে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে অ্যা ডাক্তার হব। তো ১ম দিকে যখন আমি ১ম ডাক্তার হলাম, তখন তো আসলে অভিজ্ঞতা অন্যরকম। অনেক আ থ্রিল কাজ করতো যে হ্যাঁ, ডাক্তার হয়েছি। হ্যাঁ? তারপর ১ম যখন আ প্র্যাকটিস শুরু করি তখন তো অনেক আগে, হয়তো ২২-২৩ বছর আগে। তখন আমরা ৳১০০ ভিজিটে রোগী দেখতাম। হুম? তো তখনের অভিজ্ঞতা ছিল অন্যরকম, যে আমরা তখন এ এ স্বপ্ন দেখতাম যে আমরা একসময় হয়তো পরিবেশন করব, আ বড় ডাক্তার হব। হ্যাঁ? তো ১ম দিকের অভিজ্ঞতা এরকমই ছিল যে ১ম দিকে আ অনেক ভালো লাগতো যে ডাক্তার হওয়ার পরে অ্যা একটা ফিলিং কাজ করে যে হ্যাঁ, নতুন ডাক্তার হলাম, রোগীদের সেবা দিব। আম আ চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করব এবং অ্যা তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করলাম যে আমরা মানে যে একসময় হয়তো আরো বড় ডাক্তার হব, বিশেষজ্ঞ হব। হ্যাঁ? আর রোগীদের আরো ভালো চিকিৎসা সেবা দিব। স্যারকে ধন্যবাদ। আমাদের এই নিত্য নৈমিত্তিক যে আয়োজন সফলতার গল্প। তো আমরা আমাদের স্টুডিওতে সে সকল সফল মানুষদেরকে নিয়ে আসতেছি এবং প্রতিটা সফলতার পিছনেই একটি অক্লান্ত পরিশ্রম, একটি অজানা গল্প থেকে যায়। যেগুলি আমাদের অবশ্যই জানা প্রয়োজন। জানলে আমরা সেই অজানা তথ্য থেকে আমরা অনুপ্রাণিত হব এবং আমরা নিজেদেরকে সেভাবে গড়ে তুলবো এবং সামনের দিকে এগিয়ে যেতে আমাদেরকে সে গল্প সাহায্য করবে। এবং আমাদের প্রজন্মকেও আ উৎসাহ যোগাবে। আপনার সফলতার পেছনের এবং এই মেডিকেলে পড়ার মানে পেছনের কারণ কি? কে উৎসাহ জুগিয়েছে? আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি স্যার। সবার ১ম এ চিকিৎসা সেবায় আসার পেছনে সবচেয়ে বেশি ছিল যে নিজের একটা ইচ্ছা ছিল। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে বড় হয়ে চিকিৎসা সেবায় চিকিৎসক হব। তারপরেও যে অনুপ্রেরণা, যে বাবা-মার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল। যে বাবা-মা চাইতেন যে ছেলে বড় হয়ে ডাক্তার হোক। হ্যাঁ, কাজেই অনুপ্রেরণা বলতে বাবা-মায়ের অনুপ্রেরণা। তারপরে আমরা যখন মানে ডাক্তারি পাস করলাম, তারপরে যখন আমরা পোস্ট গ্র্যাজুয়েশনে যাব, তখন আবার স্ত্রীরও একটু অনুপ্রেরণা ছিল। যে না, পড়াশোনা কন্টিনিউ করতে হবে। অ্যা পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন অনেক দীর্ঘ একটা ব্যাপার। হ্যাঁ, অনেকের অনেক সময় লেগে যায়। হয়তো কারো ৫০-৬০ বছর বয়সে অনেকে পোস্ট গ্র্যাজুয়েশন করে। কাজেই সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্ত্রীদের যদি আমরা সাহায্য না পাই, সহযোগিতা না পাই, তাহলে আসলে পোস্ট গ্র্যাজুয়েশনটা সেভাবে কমপ্লিট করা যায় না। এমনকি অনেকের বাচ্চা-কাচ্চারও অনুপ্রেরণা থাকে। কারণ ডক্টরদের দেখা যায় এ এমবিবিএস পাস করতে অনেকে ২৫-৩০ বছর হয়ে যায়। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে ৪০ বছর, ৪৫ বছর হয়ে যায়। তখন হয়তো অনেকের ফ্যামিলি বড় হয়ে যায়, বাচ্চা-কাচ্চা বড় হয়ে যায়। কাজেই অনেক সময় বাচ্চা-কাচ্চারও মানে অনুপ্রেরণা থাকে, হ্যাঁ? যে তাদের বাবা হয়তো বড় ডাক্তার হবে।
তো সেই ক্ষেত্রে সেটাই বলতে চাচ্ছি যে অনুপ্রেরণা সবার ১ম এ তো ছিল বাবা-মায়ের অনুপ্রেরণা ছিল ১ম এ। তারপরে যখন আমরা প্রতিবেদনে গেলাম তখন স্ত্রীর অনুপ্রেরণা ছিল। এমনকি আ ছেলে-মেয়েরও অনুপ্রেরণা ছিল। হ্যাঁ? তো এই আরকি। আর তো এরপরেও যে আরো অনেকে যেমন আত্মীয়স্বজনের অনুপ্রেরণা ছিল, কিছু বন্ধু-বান্ধবের অনুপ্রেরণা ছিল। সবার অনুপ্রেরণা নিয়েই আসলে আমাদের আজকের এই অবস্থান। ধন্যবাদ স্যারকে। আমাদের এই মেডিকেল প্রফেশন স্পেশালি ডাক্তারি প্রফেশন ইটস এ হোয়াইট গুড জব। এটি মানে বলা যায় যে একটি আ সাদা মনের একটি সাদা প্রফেশন। তো এই প্রফেশনে একটু সাদা জিনিসের উপর যেমন একটি স্পট ফুটলেই বোঝা যায়, ঠিক এই প্রফেশনে একটু কোনো কিছু একটু দুর্নাম ছড়াইলেই সেটা গোটা প্রফেশনের উপর একটু লেগে যায়। আমাদের ইদানিং ডাক্তারি প্রফেশন নিয়ে সরকার থেকে এবং বেসরকারিভাবেও প্রচুর দুর্নাম ছড়িয়ে পড়তেছে এই সমাজে। আসলে এ সম্পর্কে স্যার আপনার অভিমত কি? আসলে এখন ইদানিং দেখা যাচ্ছে যে মানে ডাক্তারদের ব্যাপারে অনেক কথা হচ্ছে। আসলে সবকিছু মানে অনেক ঘটনা আছে সবই আসলে সত্য নয়। তবে কিছু, কিছু ক্ষেত্রে আমাদের ডাক্তারদেরও কিছু, কিছু জায়গায় হয়তো কিছু অবহেলা থাকে। আমি আশা করব যে ডাক্তাররা তাদের যার অবস্থান থেকে যার কাজে সবাই আমরা একটু সচেতন হব। আমরা রোগীদের প্রতি আরো সহনশীল হব। আসলে চিকিৎসা অ্যা মানে ভুল এই ব্যাপারটা আসলে ঠিক নয়। হয়তো আমাদের কিছু, কিছু ক্ষেত্রে আমাদের এই রোগীদের প্রতি আমরা দৃষ্টিটা একটু কম দিতে পারি। অনেকে হয়তো অনেক বিজি থাকেন। রোগীদের সময় কম দিতে পারি। আমাদের আসলে আমাদের দেশের যেটা মেইন সমস্যা, আমরা রোগীদেরকে সময় কম দেই। রোগীদের সাথে কথা কম বলি বা রোগীদের সাথে একটু হাসি মুখে কথা বলা এটা খুবই জরুরি। আচ্ছা আমরা যদি একটু রোগীদের কাউন্সেলিং করতে পারি ঠিকমতো এবং রোগীদের সাথে ঠিকমতো হাসি মুখে একটু যদি কথা বলতে পারি, একটু সময় বেশি দেই, তাহলে হয়তো ডাক্তারদের এই দুর্নামটুকু বা বদনামটুকু আরো কমে যাবে। তদুপরি আমরা রোগীদেরকেও বলব যে আপনারা একটু সহনশীল আচরণ করবেন ডাক্তারদের প্রতি। কারণ ডাক্তাররাও তো মানুষ। তাদের কিছু ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু হলেই যে আমরা ডাক্তারদের উপরে যে চড়াও হব, সেটা আসলে বন্ধ করা উচিত। কারণ মানুষের মৃত্যু তো থাকবেই। হ্যাঁ? কোনো মৃত্যুর কোনো মৃত্যুর কারণ যদি হয় হসপিটালে যদি কারো মৃত্যু হয়, এর জন্য দায়ী হসপিটাল বা এজন্য দায়ী ডাক্তার, সেটা আসলে সব ক্ষেত্রে ঠিক না। কারণ ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই রোগীকে চিকিৎসা করার চেষ্টা করে। কোনো ডাক্তার আসলে মন থেকে চায় না যে তার রোগীটা খারাপ হয়ে যাক বা রোগীর মৃত্যু হোক। এমনকি আমাদের যেই প্রিন্ট মিডিয়া আছে বা আমাদের প্রশাসন আছে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি আমাদের সরকারে যারা আছে, তারাও ডাক্তারদের সমস্যাগুলো যদি আমরা সলভ করতে পারি। ডাক্তারদের পেরিফেরিতে মানে ঢাকার বাইরে অনেক সমস্যা। এই সমস্যাগুলো যদি আমরা সর্ট আউট করতে না পারি, তাহলে আসলে এই সমস্যা থেকে আমরা কেউই উত্তরণ করতে পারবো না বলে আমার মনে হয়। ধন্যবাদ স্যারকে। আসলেও প্রতিটা প্রফেশনেই ভালো-মন্দ আছে। প্রতিটা প্রফেশনেই ভালো খারাপ আছে। তবে এই ভালো খারাপ নিয়েই আমাদের এই সমাজ, এই রাষ্ট্র। তো এখানে অ্যা ব্যক্তির যেমন ভূমিকা আছে, প্রতিটা প্রফেশনের ওই ডিসিপ্লিনের ওই এক্সপার্টের যেমন ভূমিকা আছে, সমাজের আ অ্যাডমিনিস্ট্রেশনের একটি ভূমিকা আছে, রাষ্ট্রেরও একটি ভূমিকা আছে। প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা সিনসিয়ারলি সেই দায়িত্বটা পালন করি, তাহলেই আমরা আসলে সত্যিকারের সুন্দর একটি সমাধানের দিকে ভালো সমাজ, ভালো রাষ্ট্র, আমরা ভালো হসপিটাল, ভালো প্রতিষ্ঠান, ভালো ইনস্টিটিউট গড়ে তুলতে পারবো। স্যার সেই কথাটাই স্মরণ করিয়ে দিলেন। ধন্যবাদ স্যারকে আবারও। তবে আ আমি মা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই স্বাস্থ্যসেবায় কিছু গলদ আছে। যেমন আ সরকারি ব্যবস্থাপনায় যেমন একটি হসপিটাল আজ ৫০০ বেডের ১,০০০ বেডের একটি হসপিটালে প্রায় ৩ থেকে ৪,০০০ রোগী প্রতিদিন অ্যাডমিশন হয়। সেই প্রতিষ্ঠানের accommodated facility তো ৫০০ বেডের আলোকে, ১,০০০ বেডের আলোকে। সেখানে ডাক্তার, নার্স, তার স্টাফ, তার ঝাড়ুদার, ক্লিনার সব ওই ক্যাপাসিটির আলোকে তৈরি করা গভর্নমেন্ট প্রটোকলে। সেখানে যদি ৩,০০০ রোগী থাকে, তাহলে সেখানে কি করে ওই সেবাটা পাবে? তো এই জিনিসগুলাও
আমরা যেহেতু গরিব রাষ্ট্র, ইচ্ছা করলে সরকার অনেক সময় পারে না। আমাদের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের তো জনসংখ্যা অনেক বেশি। তো এই বিষয়গুলা সবারই মাথায় রাখতে হবে। সবারই স্যাক্রিফাইস এর মন নিয়ে, ভালো মন নিয়ে আমরা যদি আগাই, তাহলে এই সমস্যাগুলি সমাধান হবে। আর আমাদের আ প্রিন্টিং মিডিয়ার একটি ভালো ভূমিকা এই সমাজে আছে। প্রিন্টিং মিডিয়া কিছু হইলেই ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। এই যে মেসেজগুলো সমাজে যাচ্ছে, কিন্তু যিনি এই লিখেছেন এই মেসেজ, এই সংবাদটা, তিনি হয়তো এসএসসি পাস বা ইন্টার পাস, বা তিনি এই বিষয়ে কোনো এক্সপার্ট না। আসলেও সত্যিকার অর্থে রোগী অন্য কারণে মারা গেছে, তার প্রকৃত ডিজিজের কারণে। কিন্তু এই যে ভুল চিকিৎসা সে কিভাবে ডায়াগনোসিস করলো? এই মেসেজগুলো আমরা মনে হয় সমাজে প্রিন্টিং মিডিয়াতে এভাবে যদি না আসে, তাহলে সমাজ, রাষ্ট্র এবং ডাক্তার প্রফেশনের জন্য, সবার জন্যই, রোগীর জন্য কল্যাণকর হবে। এইটা ভুল না সঠিক, এটা আ নির্ণয় করার জন্য একটি অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রশাসন আছে। তারাই এটা ঠিক করবে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। সবাইকে স্যারের এই অপিনিয়ন এর জন্য ধন্যবাদ। পরিশেষে স্যারকে আমরা জানতে চাচ্ছি, আপনি দীর্ঘ সময় ধরে আল-রাহা হাসপাতালে স্কিন বিডি ডিপার্টমেন্টে সেবা দিয়ে আসতেছেন। আপনার ডিপার্টমেন্টের রোগীদের, আ আপনার রোগী এবং আপনার সন্তুষ্টি, আপনার অভিমত কি? এবং আল-রাহা হাসপাতালের রোগী এবং স্টাফদের উদ্দেশ্যে আপনার কিছু অভিমত পরিশেষে জানতে চাচ্ছি। আচ্ছা, আমি আল-হেরা হাসপাতালে অলমোস্ট আ ৬ বছর মতো হবে। ৬ বছর যাবৎ চিকিৎসা দিয়ে আসছি। তো সবার ১ম এ বলতে হয় যে আল-হেরা হাসপাতালের যে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আছে ডাক্তার আবুল হোসেন, উনার আসলে সেবার মানসিকতা নিয়েই উনি আসলে এই হাসপাতালটা পরিচালনা করছেন। আ এবং আল-হেরা হাসপাতাল নিয়ে বলতে হয় যে এটা আসলে ১ নম্বর কথা হচ্ছে খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন একটা হাসপাতাল এবং এইখানে আ তাদের যেই ধরনের ফেসিলিটিস, যে আ তাদের যে যন্ত্রপাতি আছে, ওটি, তারপরে আইসিইউ, তারপরে ডায়ালাইসিস, সিটি স্ক্যান, সবকিছুই অনেক ভালো, উন্নত মানের। এবং মাওনার জন্য আমি মনে করি যে এটা মানে মাওনাতে অন্য কোথাও হয়তো এত ফেসিলিটিস একসাথে পাওয়া যাবে না। এবং সর্বোপরি এখানে যে ডক্টররা বসছেন, সবাই তাদের বিষয়ে অত্যন্ত পারদর্শী। ঢাকা থেকে বা ময়মনসিংহ থেকে অনেকে আসছেন চিকিৎসা দেওয়ার জন্য। ডাক্তার একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর, যেখানে ভালো ডাক্তার পাওয়া যায়। সব সাবজেক্টের ডাক্তার এখানে পাওয়া যাচ্ছে এবং আমাদের যে স্টাফ, যে নার্স যারা আছে, আমি মনে করি যে তারা অনেক এক্সপেরিয়েন্স, অভিজ্ঞ। কাজেই সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আল-হেরা হাসপাতাল আ মাওনার জন্য, মাওনা বা তদুপরি গাজীপুর জেলার মধ্যে একটা অন্যতম হসপিটাল আমার কাছে মনে হয়। আর আমি স্টাফদের উদ্দেশ্যে যেটা বলব যে আসলে এ রোগী যারা আসে তারা তো আ আসলে আমাদের কাছে সেবা নিতে আসে এবং তারা সবাই বিপদগ্রস্ত। বিপদে পড়ে আমাদের কাছে আসে। কাজেই আমাদের মাথায় রাখতে হবে যে তারা কিছুটা অসহায়। যে তাদের সাথে সেইভাবে আচরণ করতে হবে। তাদের সাথে কখনোই কোনো কর্কশ ভাষায় কথা বলা যাবে না। তাদের সাথে রাগান্বিত হওয়া যাবে না। তারা যদি একটু রাগও হয়, আমাদেরকে সেটা মেনে নিতে হবে যে হ্যাঁ, তারা রোগী। তারা বিপদগ্রস্ত। তারা একটু রাগ হইতেই পারে। কিন্তু আমাদেরকে রোগীকে রোগী হিসেবেই মূল্যায়ন করতে হবে। তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। তাদের সাথে সুন্দর ব্যবহার করে তাদেরকে সবকিছু বুঝিয়ে দিতে হবে এবং রোগীদের উদ্দেশ্যে একই কথা যে আমরা হাসপাতালে আসলেই যে আমরা একটা যে মারমুখে একটা আচরণ আমাদের থাকে, সেটা এভয়েড করতে হবে যে এখানে সবাই এইখানে সেবা দেওয়ার জন্যই সবাই বসে আছে। কাজেই আপনাদেরকেও একটু ধৈর্যশীল হতে হবে। আমাদের সবাই যদি আমরা ধৈর্যশীল হই, তাহলে একটা ভালো চিকিৎসার পরিবেশ আমরা দিতে পারবো। ধন্যবাদ স্যারকে। স্যার সুন্দর পরামর্শ এবং স্যারের অপিনিয়ন আমাদের উদ্দেশ্যে মূল্যবান অপিনিয়ন দেওয়ার জন্য। আমিও স্যারকে এবং আল-হেরা হাসপাতালে যে সকল সুনামধন্য কনসালটেন্ট যারা আসেন, দূর-দূরান্ত থেকে এসে ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ থেকে, আরো অন্যান্য মেডিকেল কলেজ থেকে এসে যে এখানে কষ্ট করে এসে যে সেবা দেয়, এজন্যে আমরা কৃতজ্ঞ এবং আমরা মাওনা চৌরাস্তা, শ্রীপুর
অত্র অঞ্চলে যে সকল রোগী আছি, স্যাররা আমাদেরকে আরো সেবার মান বাড়াবে এবং আমাদের এখানে আরো বেশি সময় দিবে, রোগীদের আরো যত্নশীল হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আবারও সফল মানুষদের সফলতার গল্প আমরা এখানে ইতি টানতে চাচ্ছি এবং আমাদের স্টুডিওতে আবারও স্যারকে ধন্যবাদ দিয়ে আমরা আজকের সংক্ষিপ্ত গল্প এখানেই শেষ করতেছি।